সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে চাইলে আর কুয়াকাটা আসবেন না। কেন সেটা পরে বলছি, আগে বলি মানুষের ভিড় এড়িয়ে নির্জন এক কুয়াকাটার খোঁজ করেছেন কখনো? খুঁজে দেখেছেন সেই বালুকণাগুলো যেগুলো আপনার পায়ের স্পর্শ পেতে অপেক্ষায় আছে বছরের পর বছর? আজ বলবো ভিন্ন এক কুয়াকাটার গল্প, যেভাবে হয়তো কুয়াকাটাকে দেখেননি কোনোদিন। বিশ্বাস হচ্ছে না, সাগরকন্যা কুয়াকাটার বুকে এমন সুন্দর একটা জায়গা আছে। চারিদিকে অথই জলরাশি, তার মাঝখানে সাদা বালির উপর দাঁড়িয়ে আছি আমি। কুয়াকাটাকে ডাকা হয় সাগরকন্যা নামে। কেবলমাত্র সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার জন্য এখানে উপস্থিত হন হাজার হাজার মানুষ। সকালের সোনালি রোদ আর বিকালের আবির রং সবকিছুই যেন জীবন্ত চিত্রকর্মে প্রাণ সঞ্চার করে এখানে। তবে কি শুধু এর মধ্যেই সীমাবদ্ধ কুয়াকাটা ভ্রমণ? মেরিন ড্রাইভের প্রসঙ্গ উঠলেই কক্সবাজার টেকনাফ রোডের মেরিন ড্রাইভের ছবি ভেসে ওঠে চোখের সামনে। এবারে কুয়াকাটাও স্বাগত জানাচ্ছে মেরিন ড্রাইভ থেকে। শেষ বিকেলের সূর্য এই মেরিন ড্রাইভকে যেন জাগতিক সকল সৌন্দর্যের ঊর্ধ্বে তুলে ধরেছে। কুয়াকাটার নতুন চালু হওয়া এই মেরিন ড্রাইভের ঠিক সামনে বসে আছি আমি এখন। আমার সামনে সমুদ্র, আর ওই যে সূর্যটা একটা গোল্ডেন কালার হয়ে গেছে, কিছুক্ষণ পরেই টুপ করে হারিয়ে যাবে সমুদ্রের গভীরে। এক অসাধারণ সৌন্দর্য, এক অসাধারণ মুহূর্ত। আমার আশেপাশে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কোরাল ভেবে ভুল করবেন না, কারণ আমি এখন আছি কুয়াকাটাতে। এখানে কোরাল পাওয়া যায় না, এইগুলো হচ্ছে সিমেন্টের ব্লক। সামনে যে মেরিন ড্রাইভটা হয়েছে, চমৎকার একটা রোড, সেটা যাতে ভেঙে না যায় এই কারণে এই ব্লকগুলো দিয়ে দিয়ে এই ঢেউটাকে আটকে রাখার চেষ্টা করা হয়। সাধারণত কুয়াকাটার পশ্চিম বিচের দিকে সবাই যায় সূর্যাস্ত দেখতে। বর্তমানের এই মেরিন ড্রাইভ ধরেই যেতে হয় সেদিকে। লেম্বুর বন পার হয়ে সূর্যাস্তের যে পয়েন্ট আছে, সেখানে রিসেন্টলি গড়ে তোলা হয়েছে দোলনা পয়েন্ট। অসংখ্য সারিবদ্ধ দোলনা, যেখানে দোল খেতে খেতে দেখা পাওয়া যায় চমৎকার এক সূর্যাস্তের। কুয়াকাটার এই যে নতুন একটা পয়েন্ট হয়েছে দোলনা পয়েন্ট, এখানে অসংখ্য দোলনা আছে। যে কেউ চাইলে এখানে বসে দোল খেতে পারবেন, ছবি তুলতে পারবেন। এটা হচ্ছে কুয়াকাটার যে লেম্বুর বনটা আছে, সেই লেম্বুর বনের একটা অংশের মধ্যে এই দোলনাগুলো বসানো হয়েছে। সামনে সমুদ্র, এখান থেকে সূর্যাস্তটাও সুন্দর দেখা যায়। ওভারঅল চমৎকার একটা জায়গা তৈরি হয়েছে এখানে। যারা এই জিনিসটা তৈরি করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। দোলনাগুলো এখানে বসানোর যারা উদ্যোগ নিয়েছেন তাদের একজন কামাল চাচা, তার মুখেই শুনেছি এই দোলনা পয়েন্টের স্টোরি। আপনারা এই উদ্যোগটা কবে নিলেন? এই উদ্যোগটা গেল আশ্বিন মাস হইতে হয়েছে। মানে এই বাস ছিল খাড়ো খাড়ো, আমার জেলে তো জাল বাইতাম, ওই খাড়ো বাস ছিল। এই পোলাপানে ওই দিয়ে আনন্দ করছে, দুই কলি লাগাইয়া নিজেরা নিজেরা। আচ্ছা আচ্ছা। এইপর টুরিস্ট আইয়ে বসছে, বসে এরা আনন্দ ফুর্তি করছে। এই আস্তে আস্তে এই গাছের দোলনা গুলো করা শুরু করছে। এই করতে করতে এরপর আবার ওই জালের দোলনা এও বানাইছে। যত বানায় অতই মানুষ বাড়ে, মানে মানুষরা খুব আনন্দ পাচ্ছে, আনন্দ ফুর্তি পায়। আর এটাতে আপনাদেরও ভালো লাগে নাকি? আমাদেরও ভালো লাগে। দোলনার পাশাপাশি হ্যামক সহ আরো কিছু অ্যাক্টিভিটি আছে এখানে, যেন এগুলোই সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই নতুন রূপে সেজে ওঠা কুয়াকাটার। কুয়াকাটায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত বাহন হচ্ছে মোটরসাইকেল। সারাদিনের জন্য মোটরসাইকেল 1800 থেকে 2000 টাকা পর্যন্ত ভাড়া পাওয়া যায়। আমাকে এবারের যাত্রায় কুয়াকাটা ঘুরিয়ে দেখাচ্ছে রাহাত, যে যাত্রায় চেনা কুয়াকাটার পাশাপাশি সে আমাকে নিয়ে যাচ্ছে অচেনা অংশে। কুয়াকাটায় যত ট্যুরিস্ট আসেন তাদের কমন ডেস্টিনেশন থাকে সূর্যোদয় দেখার পয়েন্ট। সেদিকে যেতে পথেই দেখা পাওয়া যায় এক বনের, যে বনকে সবাই মরা বন নামেই চিনে থাকেন। আমার চারিপাশে অসংখ্য মৃত গাছ দেখছেন, এটাকে মরা বন বলা হয়। কুয়াকাটার মেইন সি বিচ থেকে গঙ্গামতি কিংবা যে বর্তমানে যে মিনি সুইজারল্যান্ড সেই দিকে যাওয়ার পথে এরকম একটা জায়গার দেখা পাবেন। এখানে অসংখ্য গাছ মৃত হয়ে পড়ে আছে, সেই এক প্রকার কালের সাক্ষী হয়ে বলা যায়।
রাহাত বলছিল সম্ভবত সিডরে এই গাছগুলো ভেঙে পড়ে, তারপর থেকে সেগুলো আর বেঁচে ওঠেনি। এভাবেই দাঁড়িয়ে আছে বছরের পর বছর। এই মৃত গাছগুলো আর জীবন ফিরে পাবে না কোনোদিন। তবে এ পথেই দেখা মেলে কিছু বনের, যেগুলো এখনো জীবন্ত এবং প্রাণবন্ত। বলছি গঙ্গামতি বনের কথা, যার সাথেই আছে গঙ্গামতি লেক। গঙ্গামতি লেকের পাড়ে দাঁড়িয়ে আছি আমি এখন। আমার পাশে যে নৌকা দেখা যাচ্ছে, এই নৌকা করে আমরা পার হব ওই পাশে, যেখানে মূলত আছে কাউয়ার চর, এবং সেই কাউয়ার চরটা পার হয়ে ওই পাশে যেতে হবে মিনি সুইজারল্যান্ডে। আমার এই যে পাশটাতে দেখা যাচ্ছে একটা বনাঞ্চল মতো, এটা হচ্ছে গঙ্গামতির বন। এই গঙ্গামতি লেকের সাথে বঙ্গোপসাগরের সরাসরি যোগাযোগ। গঙ্গামতি লেকে এমন এক জায়গা আছে জোয়ারের সময় এলে যেখানে দুই পাশ দিয়েই পানি চলে আসে, আর জোয়ার এত দ্রুত হয়, এইমাত্র যেখানে দাঁড়ালাম সে জায়গাতেও পানি চলে আসে মুহূর্তেই। গঙ্গামতির এই বোটগুলোতে করে শুধু মানুষ পার হয় তাই নয়, মোটরসাইকেল এমনকি ভ্যান গাড়িও পার হতে দেখেছি এই বোটে করে। সবার লক্ষ্য গঙ্গামতির এপারে থাকা কাউয়ার চর। দূরে আমরা যে বোটটাতে করে এসেছিলাম সেই বোটটা ফিরে যাচ্ছে। কুয়াকাটায় এমন একটা নির্জন এবং শান্ত পরিবেশ আছে, সেটা আসলে আগে আমার বিশ্বাস হতো না। এত সুন্দর একটা জায়গা দেখার পর সেটার বিশ্বাস না করে উপায় নেই। আমার পাশে গঙ্গামতি লেক, এপাশে কাউয়ার চরের বনগুলো, আর প্রচণ্ড বাতাস, সব কিছু মিলিয়ে এই জায়গাটা যেন একটা মোহনীয় আবেশ তৈরি করে ফেলেছে আমার মধ্যে। নির্জনতায় ঘেরা কাউয়ার চরের এই অংশে এক ধরনের গাছ আছে, যেটা দেখতে অনেকটা বড়ই গাছের মতো, কিন্তু আসলেই এগুলো বড়ই নয়। আকৃতিতে, নামে এবং স্বাদে রয়েছে ভিন্নতা। আমার হাতে যে ছোট্ট ছোট্ট ফল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কাঁটাবহরি ফল। গঙ্গামতি লেক পাড়ি দিয়ে আমরা যখন এই পাশে এসেছি, আমাদের গাইড রাহাত ও আমাদেরকে দেখি এই বনের মধ্যে ঢুকালো। এখানে কুল গাছের মতো গাছ আছে, সেইখানে এই ছোট্ট ছোট্ট ফল খেতে বেশ সুস্বাদু, খানিকটা টক টক, বাট ভালো। কাউয়ার চরের বালিতে যখন বাইক চলে তখন পৃথিবীটাকে অন্যরকম লাগে। একপাশে সমুদ্র, আরেক পাশে কখনো ঝাউবন, কখনো আবার লাল কাঁকড়ার দল। সমুদ্রের কাছাকাছি আবার অতিথি পাখির দল। এ চরের এমন অদ্ভুত নামকরণ নিয়ে জনশ্রুতি আছে। জেলেরা মাছ ধরে এখানে মাছ শুকিয়ে শুটকি করত, আর দলে দলে কাক এসে নাকি সেই মাছ চুরি করে নিয়ে পালিয়ে যেত। সেই থেকেই নাকি এ চরের নাম হয়েছে কাউয়ার চর। জেলেরা এখনো মাছ ধরে, তাই কর্মব্যস্ত জেলেদের দেখা পাওয়া যায় এখানে। তেমনই একজন এই জেলে কাকা, তিনি এবং তার সঙ্গী সাথীরা নাকি সমুদ্রে ইলিশ ধরেন। কাউয়ার চরের জীবন আর প্রকৃতি দুটোই ভীষণ রকম কাছাকাছি অবস্থান করে। যে চরের একেবারে শেষ প্রান্তে আছে মিনি সুইজারল্যান্ড খ্যাত একটা জায়গা। আমার পেছনে অসংখ্য ঝাউ গাছ, ঝাউবনের মধ্যে দাঁড়িয়ে আছে আমি। মিনি সুইজারল্যান্ড হিসেবে এর নাম হওয়ার মূল কারণ হচ্ছে এই জায়গাটার যেই মনোরম দৃশ্য, সেটা ঝাউবন, তারপরে সবুজ, তারপরে খাল, মাঝখান দিয়ে যে খালটা গেছে, এটা এই জায়গাকে আরো সুন্দর করে তুলেছে। প্রকৃতি যেমন নিজের মতো করে বিভিন্ন ঋতুতে নিজেকে সাজায়, তেমনি মানুষও প্রকৃতির সাথে মিশে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই এই জায়গাটা ভ্রমণপ্রেমী মানুষদের জন্য একটা চমৎকার জায়গা। বাংলাদেশের চরগুলোতে প্রচুর পরিমাণে মহিষের দেখা পাওয়া যায়। মিনি সুইজারল্যান্ড খ্যাত কাউয়ার চরের এই অংশটাও তার ব্যতিক্রম নয়। মহিষগুলো অবশ্য একা আসেনি এখানে, তাদের রাখালও আছে সাথে। জায়গাটা আমার কাছে মিনি সুইজারল্যান্ডের থেকে বেশি মনে হচ্ছে মিনি অস্ট্রেলিয়া। তার কারণ অস্ট্রেলিয়াতে যেমন প্রচুর গরু থাকে, এখানে অবশ্য গরু না, প্রচুর পরিমাণে মহিষ আছে, আর সেই মহিষগুলো এখানে চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। এটা দৃশ্যটাই আসলে চমৎকার। আবার এখানে শুনলাম মহিষের দুধের চাও পাওয়া যায়। মূলত বর্ষার সময় এই জায়গার সৌন্দর্য থাকে নজর কাড়ার মতো। গোটা এই অঞ্চলই ধরা দেয় সবুজ ফ্রেমে। তবে শীতকালেও হতাশ হওয়ার কিছু নেই। ছোট্ট একটা খাল নৌকায় পার হলেই দেখা পাওয়া যায় এক অপার্থিব সৌন্দর্যের।
কুয়াকাটার যে জায়গাটাকে মূলত মিনি সুইজারল্যান্ড বলা হয়, ওই জায়গাটাকে আমি অবশ্য একটু ভিন্নভাবে উপস্থাপন করেছি, বলেছি ওটা মিনি অস্ট্রেলিয়া। গরু টরু চড়ছিল, গরু মহিষ এগুলা। আমার কাছে মনে হয়েছে এই যে জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি, এটাকে মিনি সুইজারল্যান্ড বলা যায়। মূলত বর্ষাকালে গোটা এই এরিয়াটাই পুরো গ্রিন হয়ে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু এখন যেহেতু শীতকাল, ওইখানকার যে এই জায়গাটার সৌন্দর্য অনেক বেশি। মাঝখানে একটা খাল আছে, খুব সহজেই নৌকায় করে খালটা পাড়ি দিয়ে এপাশে আসতে পারলে এক অদ্ভুত সৌন্দর্য চারিদিকে ঘিরে ধরবে। কুয়াকাটার এই ছোট্ট দ্বীপটাতে আছে ভিন্ন এক অনুভূতি। নেই মানুষের ঢল কিংবা ঢেউ ভাঙা সাঁতারুর দল, আছে নির্জন এক কুয়াকাটার ঘ্রাণ। সম্পূর্ণ প্রাইভেট একটা দ্বীপের মতো এই জায়গাটা, একেবারে নির্জন নিরিবিলি। এপাশে ঝাউবন, এপাশে শ্বাসমূলওয়ালা গাছ, অনেকটা সুন্দরবনের ফিল দেয়। আর আমার চতুর্দিকে জালের মতো বিস্তৃত অসংখ্য খাল। খাল পার হয়ে আবার সেই আগের জায়গাটাতে এসে দাঁড়ালে দূর থেকেও দেখতে চমৎকার লাগে প্রাইভেট দ্বীপটা। জীবনের অনেকগুলো বিকেল এখানে দাঁড়িয়েই হয়তো কাটিয়ে দেওয়া যায় অনায়াসেই। মিনি সুইজারল্যান্ডে অসংখ্য মহিষ ইতিমধ্যে দেখে ফেলেছি, এবারে মহিষের দুধের চা খাওয়ার পালা। মিনি সুইজারল্যান্ডে এসে যে মহিষের দুধের চায়ের কথা বলেছিলাম, এটা সেই মহিষের দুধ চা। এখানে শাহজালাল মৃধা ভাই, তিনি এই মহিষের দুধ চা তৈরি করেন। অসাধারণ একটা স্বাদ, গরুর দুধের চায়ের মতোই, কিন্তু দুধের ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায়। মহিষের দুধ যেহেতু একটু ঘন হয় বেশি, এতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, কারণ এই টেস্টটা সামান্য একটু ডিফারেন্ট, বাট অনেকটাই সেম। এই কুয়াকাটায় আছে অসংখ্য চর। সমুদ্রের বুকে জেগে ওঠা চরগুলোকে দ্বীপ বললেই সম্ভবত শ্রুতিমধুর শোনায়। তেমনই এক দ্বীপের নাম চরবিজয়। কুয়াকাটা মেইন সি বিচ থেকে স্পিড বোটে করেই যেতে হয় চরবিজয়। কিছু ট্যুরিজম কোম্পানি আবার তাদের বড় বোটগুলোতে করেও নিয়ে যায় সমুদ্রের গভীরে চরবিজয়ের বুকে। গভীর সমুদ্র পথে জাহাজে চড়েছি, তবে স্পিড বোটে করে সমুদ্রের গভীরে যাওয়া এবারই প্রথম। কাছে লাইফ জ্যাকেট আর মনে মনে স্রষ্টাকে স্মরণ। এর মাধ্যমেই শুরু হয়েছে প্রায় পৌনে 1 ঘন্টা বা তার বেশি সময়ের সমুদ্র যাত্রা। এই সময়ে অতিক্রম করব প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরত্ব। সমুদ্রের বুকে দাপিয়ে বেড়াচ্ছে জেলেদের বোটগুলো, মাছ ধরায় ব্যস্ত সময় পার করছে তারা। এই যে চরবিজয় যাচ্ছি, জেলেরা একসময় নাকি এখানে মাছ ধরার ফাঁকে বিশ্রাম নিত, এমনকি মাছ শুকাতেও দিত এখানে। সে সময় তারা একে হাইরের চর বলে ডাকত। বর্ষার মৌসুমে প্রায় 6 মাস পানির নিচে ডুবে থাকে এই চরবিজয়, আর বাকি 6 মাস পানির ওপর ভেসে থাকে এই লাল কাঁকড়া আর অতিথি পাখির অভয়ারণ্য। আর সে কারণে স্থানীয় জেলেরা একে ডুবোচর বলে থাকেন। এতগুলো অতিথি পাখি একসাথে দেখার যে দৃশ্য আমার চোখে ধরা দিয়েছে, তা আসলে অল্প কথায় প্রকাশ করা সম্ভব নয়। চরবিজয়ের যেদিকেই তাকানো যায়, 2টা জিনিস ঘুরে ফিরে আসে সামনে। একটা হচ্ছে অতিথি পাখি, আরেকটা লাল কাঁকড়া। এত এত লাল কাঁকড়া মাঝে মধ্যে দৃষ্টিভ্রম হচ্ছে, মনে হচ্ছে দূরে লাল কালারের বালি। কাঁকড়াগুলো শুধু বালিতে খেলা করে বেড়াচ্ছে না, কিনারে পানিতেও দিচ্ছে ডুব। লাল কাঁকড়া, এগুলো হচ্ছে কুয়াকাটার সৌন্দর্য। এই চরবিজয়ে যে লাল কাঁকড়াটা ধরেছি আমি, বেশ চমৎকার। এর সামনে 2টা অ্যান্টেনা মতো আছে, এখন বন্ধ করে রেখেছে। আর এই যে দাঁতটা আছে, এই দাঁতটা দিয়ে মূলত এরা যারা শত্রু তাদেরকে আক্রমণ করে। এটা দিয়ে কামড় দিলে কিন্তু খবর আছে। ছেড়ে দেই আমি একে। হাইরের চর কিংবা ডুবোচর থেকে চরবিজয় নাম কিভাবে এলো, এমন প্রশ্ন মনে আসাটা অবান্তর নয়। উত্তরটাও বেশ চমৎকার। 2017 সালের ডিসেম্বর মাসে একদল পর্যটক প্রথমবারের মতো এই চরবিজয়ে ঘুরতে আসেন। যেহেতু ডিসেম্বর বিজয়ের মাস, তাই এর নাম চরবিজয় বা ভিক্টরি আইল্যান্ড রাখা হয়।
চরবিজয়ের বালুকণাগুলো এত স্বচ্ছ আর পরিষ্কার, তার ভেতরে বিন্দু পরিমাণ ময়লা নেই, যেন এইমাত্র ধুয়ে তোলা হয়েছে সেগুলোকে। কখনো কি কল্পনা করেছেন সাগরকন্যা কুয়াকাটা এসে এত সুন্দর সাদা স্বচ্ছ বালি পাবেন? চরবিজয়ে আসতে স্পিডবোট রিজার্ভ করে নিলে সাধারণত ৩,০০০ থেকে ৩৫০০ টাকা খরচ হয়। তবে ট্যুরিজম কোম্পানিগুলো জনপ্রতি ৫০০ টাকায় শেয়ার সার্ভিসে নিয়ে আসে চরবিজয়ে। চরবিজয়ের সৌন্দর্য শীতকালেই উপভোগ করা যায় সবচেয়ে বেশি। এ সময়ে অতিথি পাখির দল মুগ্ধতা ছড়ায়। তবে শীতকালে কুয়াকাটায় একটা জিনিস কিন্তু মিস হয়, তা হলো সূর্যোদয় আর সূর্যাস্ত। কুয়াকাটার প্রাণ সূর্যোদয় আর সূর্যাস্তের দেখা পাওয়া যায় না শীতকালে। এর একমাত্র কারণ হচ্ছে কুয়াশা। তবে চিরাচরিত সূর্যোদয় দেখতে না পেলে কি হবে? নতুন এক কুয়াকাটার সন্ধান করা যেতেই পারে, যে কুয়াকাটা আমাকে শোনাবে পাখিদের কলতান, দেখাবে লাল কাঁকড়ার জীবন্ত উচ্ছ্বাস। এই তো সেই জায়গা যেখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছিলাম কোনো একদিন, কিন্তু আজ খুঁজে পেয়েছি নতুন এক আলো, যে আলোয় উদ্ভাসিত হয় নতুন রূপে এক নির্জন কুয়াকাটা।